আসসালামু আলাইকুম। ইংলিশ লার্নিং স্টাইলস পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। লার্নিং স্টাইলসের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমাদের আয়োজন চলছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ। এই বেসিক ক্লাসে আমরা এক এক করে আজকে ষষ্ঠ দিনের ক্লাসে আমরা উপস্থিত হলাম। আমরা গতদিন শুরু করেছিলাম পার্ট সেন্টেন্স, সেই সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি ধারাবাহিকভাবে একের পর এক আমরা আলোচনা করেছি। সেখানে সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি একেবারে সেন্টেন্সের বেসিক থেকে, এবং সেখানে আমরা সেন্টেন্স শেষ করেছি কোন ধরনের প্রশ্নগুলো তোমাদের একেবারে অ্যাডমিশনের জন্য, জবের জন্য যে প্রশ্নগুলো হয় সেন্টেন্স থেকে, সেই সেন্টেন্সগুলো আলোচনা করেছি। আমরা আজকে আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো পারসেপশন। ইংরেজির এমন কোন একটা ক্ষেত্রে যেখানে ইংলিশ থেকে কোনো প্রশ্ন আসবে কিন্তু পারসেপশন থেকে কোনো প্রশ্ন হবে না, এরকম কোনো এক্সামে তুমি কোনো দিনই ফেস করবে না। আমরা একাডেমিক ইংলিশ থেকে যদি শুরু করি, একাডেমিক ইংলিশ একেবারে ক্লাস 6 to 12 পর্যন্ত তুমি যাই পড়ো সব এক ধরনের পারসেপশন। তুমি ভাবতে পারো স্যার আমি তো ফিল ইন দ্য গ্যাপস, কিন্তু দেখবা ফিল ইন দ্য গ্যাপস ঘুরে ফিরে এক ধরনের পারসেপশন। তুমি ভাবো রাইট ফর্ম অফ ভার্ব করতেছে, স্যার আমি রাইট ফর্ম অফ ভার্ব, সেটা কি পারসেপশনের বাইরে কিছু? তুমি চিন্তা করো এভাবে, তুমি পড়তেছো সাফিক্স প্রিফিক্স, সাফিক্স প্রিফিক্স কি পারসেপশন নয়? তুমি যদি চিন্তা করো, তুমি পড়ো মডিফায়ার এক ধরনের পারসেপশন। তুমি পড়ো ওয়ার্ড এন্ড ফ্রেজ, সেই ওয়ার্ড এন্ড ফ্রেজ এক ধরনের পারসেপশন। তুমি যদি ইন্টারমিডিয়েট এইভাবে চিন্তা করো, তুমি পড়ো কি প্রোনাউন রেফারেন্স, তোমরা জানো পারসেপশনের একটা অংশ প্রোনাউন। তাহলে এইভাবে চিন্তা করলে কানেক্টরস পড়ো, তুমি কানেক্টরস এক ধরনের প্রোনাউন, মানে এক ধরনের পারসেপশন। তাহলে এই হিসাবে তুমি একেবারে ক্লাস 6 থেকে শুরু করে 12 পর্যন্ত যদি যাও, এমন কোনো একটা ক্ষেত্র নাই যেখানে পারসেপশন নাই। তোমার ইংরেজি 7 পেপারে যাই থাকুক, ঘুরিয়ে ফিরিয়ে যাই আছে, সব এক ধরনের পারসেপশন। তুমি যদি কোনো কম্পিটিটিভ এক্সামের কথা চিন্তা করো, তুমি যদি অ্যাডমিশনের কথা চিন্তা করো, তুমি যদি কোনো জবের কথা চিন্তা করো, তুমি যদি বিসিএস এর কথা চিন্তা করো, তাহলে দেখো সব ক্ষেত্রে তোমার এই পারসেপশন থেকে প্রশ্ন আসবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে পারসেপশনটা কত গুরুত্বপূর্ণ তোমার জন্য। তুমি ইংরেজির যে সেক্টরে তুমি পদার্পণ করো না কেন, তোমাকে পারসেপশনের প্রশ্ন ফেস করতেই হবে। তাহলে আমাদের এই পারসেপশনটা একেবারে সূক্ষ্ম ভাবে প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা পার্টস একেবারে নিখুঁত ভাবে যদি শিখতে পারো, তাহলে ইংরেজির যে কম্পিটিশনের যে দৌড়, সেই দৌড়ে তাহলে তুমি কিছুটা এগিয়ে থাকবে। চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। দেখা যাক, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি পার্টস অফ স্পিচ। আমরা জানি পার্টস যে লিখছে, যে পার্টস শব্দের অর্থ অংশ, আর স্পিচ শব্দের অর্থ কথা, বক্তব্য, বাক্য। তাহলে কথার যে টুকরো অংশ, কথার যে প্রত্যেকটা অংশ, বাক্যের যে প্রত্যেকটা অংশ, স্পিচের যে প্রত্যেকটা অংশ, এই অংশটি বলা হবে পারসেপশন। তাহলে আমরা কি বুঝলাম? পার্ট অর্থ অংশ, স্পিচ শব্দের অর্থ কি? কথা, বক্তব্য। তাহলে আমরা সংজ্ঞাটা দেখি। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পারসেপশন বলে। তাহলে আমরা কি শিখলাম? যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ, একেবারে সমস্ত যে অর্থবোধক শব্দ যেগুলো হবে, সেই অর্থবোধক শব্দগুলোকে কি বলা হবে? পারসেপশন। আশা করি এই সংখ্যাটা তুমি বুঝতে পেরেছো। যে সংখ্যাটা কি বললাম? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে, যে শব্দেরই অর্থ আছে সেটাই একটা পারসেপশন। তাহলে এইখানে আমি একটা দেখো, একটা দিচ্ছি, তোমার টেক্সটে একটু কষ্ট করে দেখে নিও। যে ছোট্ট একটা টেক্সট, আই হ্যাভ আ পেন। তাহলে এই যে দেখো আমার একটা কলম আছে, এখানে এই যে একটা, দুইটা, তিনটে, চারটা, এই যে চারটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হলো। তাহলে কথাটা বলছে এই যে চারটা ওয়ার্ড একটা পারসেপশন। তুমি যখন পারসেপশন যারা একটু জানো, যাদের একটু অ্যাডভান্স লেভেলে আছে, তারা তো সবাই পারসেপশনটা বুঝো। তাহলে সেখানে তোমাকে বলা হবে আই হ্যাভ এ পেন, যে আমার একটি কলম আছে। আমি হ্যাভ আছে একটি পেন, কলম। এই
সবগুলো পার্সেন্টেজ আইডেন্টিফাই করতে পারবা, কিন্তু এখানে তোমাকে এই যে আন্ডারলাইন করে বললো এটা কোন পার্সেন্টেজ। তোমরা যারা একটু অ্যাডভান্স লেভেলে আছো তারা জানো এ একটা আর্টিকেল। তোমার তো আর্টিকেল তুমি এ শিখছো, কিন্তু এটা তুমি পার্সেন্টেজ হিসেবে শিখোনি, কিন্তু তখন তোমার মাথায় আসবে না যে এটা তো আমি আর্টিকেল শিখছি, এটা তো কোনো পার্সেন্টেজ না। কিন্তু এখানে আমাদের সবাই কি বলছে দেখো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এর অর্থ যদি একটি হয় তাহলে এ কেন পার্সেন্টেজ হবে না? এটাই কথা। এ যেহেতু এর অর্থ একটি, তাহলে এ একটা পার্সেন্টেজ। তাহলে এ শব্দের অর্থ একটি, একই থেকে উৎপত্তি, ওয়ান থেকে উৎপত্তি, যেহেতু অন একটা অ্যাডজেক্টিভ, সুতরাং আমরা এ ইকুয়াল কি লিখতে পারি, ওয়ান। তাহলে ওয়ান একটা অ্যাডজেক্টিভ, ওয়ান একটা অ্যাডজেক্টিভ, সেই হিসাব অনুযায়ী এ একটা কি অ্যাডজেক্টিভ। তাহলে তুমি এতটুকু তো বুঝে নিলাম যে বাক্যে যদি ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক শব্দ যে ওয়ার্ডের অর্থ আছে সেই ওয়ার্ডটা একটা পার্সেন্টেজ। তাহলে এই শব্দের অর্থ একটি, ওয়ান শব্দের অর্থ একটি, ওয়ান একটা অ্যাডজেক্টিভ, এও একটা অ্যাডজেক্টিভ। তাহলে যারা একেবারে একটু জানার থেকে আরেকটু নতুন করে শিখতে চাও তাদের জন্য আজকে আমার মেসেজটা হলো যে তুমি এটাকে জানতে আর্টিকেল, কিন্তু এই শব্দের অর্থ একটি, যেহেতু একটা ওয়ার্ড এ একটি, ওয়ান থেকে উৎপত্তি, তারপরে এও একটা পার্সেন্টেজ, কোন পার্সেন্টেজ অ্যাডজেক্টিভ। চলো আবার দেখি পার্সেন্টেজ আর আমাদের ইংরেজিতে যে পার্টস অফ স্পিচ, পার্সেন্টেজ 8 প্রকার, প্রত্যেকটা 8 প্রকারের আবার অনেক বিস্তৃত আছে। সেগুলো আমরা ধীরে ধীরে একের পর এক পর্যায়ক্রমে ক্লাসের সব কিছু শিখবো। ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকবে। আমাদের যে ইংলিশ লার্নিং স্টার্স এই চ্যানেলকে অবশ্যই সহায়তা করবে, ইংলিশ লার্নিং স্টার্স এর সাথে থাকবে। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার, যথা নাউন। তাহলে নাউনটা কি? যে কোনো কিছু নাম, যত পৃথিবীতে যত নাম আছে সব হলো নাউন। নাউনটা কি? নেমিং ওয়ার্ড। তাহলে দেখো আমরা কি লিখেছি, রানা। এই যে রানা, এই রানা একজন ব্যক্তির নাম, এটা একটা প্রপার নাউন। একটু মনে রেখো, আমরা পড়াবো এগুলো ডিটেইলস পড়াবো। তারপর দেখো রানা প্রপার নাউন, বয় কমন নাউন, শোল। এই শোল আবার শুধু মাছ না, একটা মাছের ঝাঁক, সেই মাছের ঝাঁককে বলা হয় শোল। তাহলে এই অ্যাডজেক্টিভ নাউন, গোল ম্যাটেরিয়াল নাউন, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই যে নাউন, তাহলে এগুলো সব নাম। কেমন দেখো, রানা একজনের নাম, বয় বালক, শোল বললাম কি মাছের ঝাঁক, অনেকগুলো মাছ একসাথে দেখে ঝাঁক ধরে যাচ্ছে, এই মাছের ঝাঁককে বলা হয় শোল। গোল, গোলটাকে কি স্বর্ণ, একটা বস্তুর নাম, ঠিক আছে, একটা বস্তুর নাম, এই ম্যাটেরিয়াল নাম, এই যে গোল। তারপরে অনেস্টি সততা, তোমার একটা গুণবাচক নাম। এই যে নাম তো হোক গুণবাচক, কিন্তু সেটা নাম, আর এই নাম হওয়ার কারণে এটা কি নাম। তাহলে পার্সেন্টেজের প্রথমটা কি পেলাম, আমার সাথে সাথে লিখে রাখা, লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করবা। তাহলে প্রথমটা আমরা কি দেখলাম, নাউন। এরপর দেখো প্রোনাউন। প্রোনাউনটা কি? নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হলো প্রোনাউন। তাহলে প্রোনাউনের অনেকগুলো প্রকারভেদ আছে। আমরা একটা एग्जांपल দেখি, হি, এটা পার্সোনাল প্রোনাউন, হি পজিটিভ হলো হিজ। আবার এই যে হি পজিটিভ হলো হি, রিফ্লেক্সিভ এটা হিমসেলফ। তাহলে হি, হিজ, হিমসেলফ। হু, তুমি তো বলতে পারো যে হু কিভাবে প্রোনাউন? হু তো আমি শিখেছি ডাব্লিউএস ওয়ার্ড। হ্যাঁ, ডাব্লিউএস ওয়ার্ড তো বটে, কিন্তু এটা আরেকটা নাম, ইন্টারগেটিভ প্রোনাউন। যারা একটু নতুন, যারা একেবারে বেসিক থেকে শুরু করেছে তাদের জন্য একটু কঠিন হবে। হু, হু তো আমি শিখেছি ডাব্লিউএস ওয়ার্ড, কিন্তু এই হুর আরেকটা নাম, ইন্টারগেটিভ প্রোনাউন। দ্যাট, যদি বেসিক একটু কিছুটা শিখে থাকো সেখানে বলবো দ্যাট। ও, দ্যাট তো কনজাংশন, এটা তো বাক্যকে যুক্ত করে। হ্যাঁ কনজাংশন ঠিক আছে, কিন্তু এইটার নাম তো রিলেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছো। না, দিস, তাহলে না এটা ইনডিফিনিট প্রোনাউন, আর দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এখানে যেটা লিখলাম সব প্রোনাউন। তাহলে প্রোনাউন কোনটা? নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে আমরা কি বলতে পারি? প্রোনাউন। তারপরে অ্যাডজেক্টিভ। তাহলে কি কি শিখলাম? নাউন, নেমিং ওয়ার্ড, নামবাচক শব্দ, প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা বসে, অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ,
অবস্থান, সংখ্যা, পরিমাপ, মালিকানা, নামবোধকতা ইত্যাদি বোঝাবে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা পেলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। এই যে দেখো অ্যাডজেক্টিভ রিচ, পোর, এই যে অ্যাডজেক্টিভ কোয়ালিটি, তুই ধরি গরিব, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মাস, লিটিল, মিনি, মোর, অ্যাডজেক্টিভ অফ নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তারপরে আছে প্রোনাউন অ্যাডজেক্টিভ অবস্থান অনুসারে আরো অনেক অ্যাডজেক্টিভ হয়। আমরা যখন অ্যাডজেক্টিভ একেবারে বিশালভাবে শিখবো, বিস্তৃতভাবে শিখবো, তখন দেখবা যে এর ভিতরে কতটা মজা। দেখো তাহলে আমরা কি দেখলাম পার্সিস্টেন্স কত প্রকারের, 8 প্রকারের। প্রথমে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। 4 নম্বরে কি আসে ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে। তুমি যে ওয়ার্ড দ্বারাই কোনো কাজ করা বোঝা তাকে বলা হবে ভার্ব। সেই ভার্বের অনেক প্রকারভেদ আছে। ভার্বকে বলা হয় হেড অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মাথা হলো ভার্ব। তাহলে দেখো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো। এরপরে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে তোমার মাথায় একটা চট করে, যারা একটু শিখেছো তাদের মাথায় চট করে আসে অ্যাডভার্ব। ও তোমাদের এগুলোই যুক্ত করা থাকবে। এগুলোই যুক্ত করা যে ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব। এই ঠিক আছে, সমস্ত ওয়ার্ড না, অ্যাডজেক্টিভের শেষে যদি এগুলোই যোগ করা থাকে সেই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব হয়। এই মনে রেখো যে দেখো আমি তোমাকে যেরকম কম্পিটিটিভ এক্সাম এরকম অনেক আসে, FRIENDLY friendly, what kind of person is friendly is? যারা এইটা শিখে অভ্যস্ত যে ly মানে এখানে আমরা টেক্সট দিলাম, যে টেক্সটটা কি, এই যে টেক্সটটা কি দিলাম যে ফ্রেন্ডলি। কোন ধরনের পার্সন স্পিচ, what kind of person speech friendly is? যারা এই ly শিখেছি তারা তো কি লিখবো অ্যাডভার্ব। কিন্তু যখনই তুমি অ্যাডভার্বটা লিখবা তখন তুমি ফাঁদে পা দিয়েছো, তুমি ভুল করেছো। এখানে দেখো ফ্রেন্ড, নাউন প্লাস যদি ly থাকে ইকুয়াল অ্যাডজেক্টিভ হয়। তাহলে এই কথাটা মাথায় ঢুকলো যে নাউনের শেষে যদি ly হয় তাহলে কি হবে, সেটা অ্যাডজেক্টিভ। যারা অ্যাডভান্স লেভেলে আসো তোমাদের এইটা দেখবা পুরো পরীক্ষা তুমি পেয়ে গেছো যে ফ্রেন্ডলি কোন ধরনের পার্সন স্পিচ। তখন তুমি যদি অ্যাডভার্ব লেখো lyটা দেখে আর যদি কোন দিকে না তাকাও তাহলে তুমি কিন্তু ফাঁদে পা দিয়ে দিয়েছো, তাহলে তোমার ভুল হবে। তাহলে ly যুক্ত যদি থাকে তখন সব সময় কি হয় অ্যাডভার্ব হয় না, ম্যাক্সিমাম টাইমে হয় অ্যাডজেক্টিভ প্লাস ly। যদি অ্যাডজেক্টিভ থাকতো adj প্লাস ly ইকুয়াল adv। তোমরা শর্টকাটটা লিখে নাও, শর্টকাট। এই দেখো শর্টকাটটা কি, নাউন প্লাস ly ইকুয়াল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস ly ইকুয়াল অ্যাডভার্ব। তাহলে কি বুঝতে পারলাম যে কোন ওয়ার্ডের শেষে ly যুক্ত করা মানে অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভের শেষে ly যোগ করা থাকলে সেটা অ্যাডভার্ব। তাহলে কি পেলাম অ্যাডভার্ব। এই দেখো কেয়ারফুলি, here, there, always, today। তাহলে দেখো এই যে অ্যাডভার্ব প্যারাল, here, there, এটা প্লেস কে বলেছে অ্যাডভার্ব of place, always, today, ঠিক আছে। এই অ্যাডভার্ব অফ টাইম, তাহলে অ্যাডভার্ব যে ওয়ার্ড দ্বারা কোনো টাইম, প্লেস অথবা ম্যানারকে বোঝাবে, যে ওয়ার্ড দ্বারা কোনো টাইম, প্লেস অথবা ম্যানার বোঝাবে সেই ওয়ার্ডগুলোই কি হবে অ্যাডভার্ব। তাহলে আমরা কি লিখলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তারপরে আসে প্রিপজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপজিশন পূর্বে অবস্থান করবে কার পূর্বে, নাউন বা প্রোনাউনের পূর্বে অথবা নাউন ফ্রেজের পূর্বে। যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে ওয়ার্ড অথবা সেন্টেন্সের সম্পর্ক স্থাপন করে তাকে কি বলা হবে প্রিপজিশন বলা হবে। তাহলে আমরা দেখি প্রিপজিশন। তাহলে প্রিপজিশন এট, ইন, এগুলোকে বলা হয় সিঙ্গেল প্রিপজিশন। ইনটু, ইনার টু মানে ইনটু, ডাবল প্রিপজিশন। ইন ফ্রন্ট অফ, সামনে, এটাকে বলা হয় ফ্রেজ প্রিপজিশন। এইভাবে আরো প্রিপজিশনের প্রকারভেদ আছে, প্রিপজিশন আরো অসংখ্য আছে। ইংরেজি গুরুত্বপূর্ণ একটা টপিক প্রিপজিশন। ক্লাস 6 থেকে শুরু করে একেবারে 12 পর্যন্ত সবাই পড়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তোমাদের আমি এই প্রিপজিশন পড়াবো, প্রিপজিশনের ক্লাস করাবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা বুঝিয়ে শিখাবো ইনশাআল্লাহ, যেভাবে তোমাদের একেবারে সহজ হয়, তোমরা যেন একেবারে মুখস্থ করে ফেলতে পারো। সেটা আমি তোমাদেরকে হ্যান্ডআউট দিয়ে দিব। তোমাদের এখান
যে রেল লাইনের যে একটা মোড় থাকে, সংযোগ যে স্থল থাকে, সেটাকে বলা হয় জাংশন। তাহলে দেখো তো কনজাংশন যেটাকে সংযোগ স্থাপন করে, কনজাংশন দেখো এন্ড, ওয়ার, অর, এইগুলোকে বলা হয় সিঙ্গল কোঅর্ডিনেট। though, although, if, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। আইদার, ডট ডট অর, নাইদার, ডট ডট নট, এগুলোকে বলা হয় পেয়ার কনজাংশন। তাহলে এই যে দেখলাম শিখা সবগুলাই, কোনটা সিঙ্গল কোঅর্ডিনেট, কোনটা পেয়ার কোঅর্ডিনেট, কোনটা সাবঅর্ডিনেট, এইগুলো তাহলে কনজাংশন। আমরা এই উপর থেকে দেখে আসি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, preposition, conjunction, last and final or interjection. Interjection তাহলে interjection বললাম যে ওয়ার্ডগুলোর পরে আশ্চর্যবোধক চিহ্ন থাকে, যে ওয়ার্ডগুলো দ্বারা মনের একটা আবেগ প্রকাশ করা বোঝায়, সেটা ইন্টারজেকশন। যেমন দেখো এলাস, হাই, ওরে, বাহ, ব্রাভো, বাহ, ফিল, হাস। তাহলে ফিল, সি, হাস, শাবাশ, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কি বলা হয় কি ইন্টারজেকশন। আমরা সেন্টেন্স যখন পড়ছি তখন ইন্টারজেকশনের সাথে আমরা পরিচিত ছিলাম। কেমন ছিলাম যে একটা ইন্টারজেকশন ওয়ার্ডের পরে যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, একটা ইন্টারজেকশন ওয়ার্ডের পরে যদি একটা অ্যাসার্টিভ থাকে, তার নাম ছিল এক্সক্লামেটরি সেন্টেন্স। সেখানে আমরা দেখেছি ইন্টারজেকশনটা কি। আশা করি এই পর্যন্ত যে আলোচনা, পার্সোনাল স্পেসের আলোচনা কি শুরু করেছিলাম, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক শব্দকে পার্সোনাল স্পেস বলে। আমরা সেখানে দেখছি যে ওয়ার্ডগুলো আমরা আর্টিকেল হিসেবে পরিচিত জানতাম, সেই আর্টিকেল এখন অ্যাডজেক্টিভ কি হয়, পার্সোনাল স্পেস হয়। আর্টিকেল কোন ধরনের পার্সোনাল স্পেস, আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভ। আমরা দেখেছি যে এখান থেকে পার্সোনাল স্পেস কত প্রকার, 8 প্রকার। সেখানে আমরা দেখেছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আশা করি আমার সাথে সাথে যারা একেবারে ক্লাসটা করেছো, পড়েছো, সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাবে। তাহলে এই যে 8 প্রকারের পার্সোনাল স্পেস একেবারে একটু বানান করে আমরা বলেছি কোনটা কি ধরনের পার্সোনাল স্পেস, নাউন কি, নাউন কয় ধরনের, সেগুলো আমরা একেবারে আলাদা আলাদা বিস্তৃতভাবে নাউন থেকে শুরু করে কনজাংশন পর্যন্ত টোটালটা আমরা শিখবো। আমরা বিগত দিনের যে ক্লাসগুলো করেছি, এর আগে আমরা এক এক করে 5টা ক্লাস করেছি, আজকে 6ষ্ঠ দিনের আলোচনা। আমরা আশা করি যারা বেসিক থেকে শিখতে চাও, যারা বেসিকটাকে স্ট্রং করতে চাও, ইংলিশ লার্নিং স্টাইলসের সাথে থাকো। তোমরা আমাদের ভিডিওটি তোমরা লাইক করো, তোমরা শেয়ার করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি তোমার একটু উপকারে আসে, তুমি তোমার কাছের বন্ধুকে আমাদের এই যে ভিডিওগুলো, আমাদের ক্লাসগুলো শেয়ার করে দাও, যাতে তুমি একটু উপকৃত হও, তোমার কাছের বন্ধুটা উপকৃত হতে পারে। আমরা জানি সবসময় বন্ধুর জন্যই বন্ধু। তুমি ইতিহাসে অনেক দেখবা যে বন্ধুর জন্য বন্ধু অনেক কিছু করেছে। আমরাও চাবো আমরা ভালো কিছু শিখি, আমাদের বন্ধুদেরও শেখার সুযোগ দেই। তাহলে আজকের ক্লাসটা যদি ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখো, তাহলে পেজকে তোমরা অবশ্যই ফলো করে দিবে, লাইক করে দিবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের সকলকে ধন্যবাদ।